বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা আল্লাহ পাকের কালামের হরফগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে আমরা শেষ করেছি। আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো আমাদের মূলনীতি অনুসারে সবগুলো হরফ পড়ানো শেষ হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে প্রত্যেকটি হরফের পরিচয় পরিপূর্ণ হয় এবং প্রতিটি হরফ যেন বিশুদ্ধ উচ্চারণ হয়, এ ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা ফিকির করেছি। এরপরেও আমাদের হরফের আদায়গির পরিপূর্ণতার উদ্দেশ্যে আমাদের কায়দার ভিতরে কয়েকটা বিষয় দেওয়া আছে। হরফে হেজা পড়ানোর, হরফে হেজার আদায়গি পরিপূর্ণ করার উদ্দেশ্যে আপনারা লক্ষ্য করেন, আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ানোর পরে কায়দার ভিতরে 6 নম্বর পৃষ্ঠায় এখানে আমাদের মাখরাজের ধারাবাহিকতা অনুসারে এখানে সবগুলো হরফ লেখা আছে। এরপরে সিফাতের কিছু হরফ এখানে দেওয়া আছে। তারপরে তমিজ হরফগুলো এখানে জোড়া জোড়া করে জুটি বেঁধে এখানে ছকের ভিতরে আবদ্ধ করে লেখা আছে। আমাদের এখানে কি করণীয়, এই কথাটা বলাই আমার উদ্দেশ্য। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের পড়ানো হয়ে গেছে। এরপরে হরফে হেজার মধ্যে কি বাকি আছে, এখানে কেন এই হরফগুলি দেওয়া হয়েছে, সেই কথাটাই আমি বলছি। আমরা হরফে হেজা পড়ানোর সময় প্রতিটি হরফ পরিচয় করানোর পরে মাখরাজ এবং সিফতের ধারণা দিয়ে তারপরে হরফটাকে ইয়াদ করিয়েছি। মনে আছে আপনাদের? সেখানে আমরা পরিপূর্ণ মাখরাজ শিখাইনি এবং সিফাতও আমরা সেখানে পরিপূর্ণভাবে শিখাইনি, শুধুমাত্র ধারণা দিয়ে এসেছিলাম। এখানে আমাদের মাখরাজের তরতিবে হরফগুলি দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ সিফাতের হরফগুলো এখানে দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা একটা বিশেষ মেহনত করব, বিশেষ কাজ করব, যাতে সবগুলো হরফের আদায়গি পরিপূর্ণ হয়। আমরা জানি হরফকে বিশুদ্ধ করার জন্য দুইটা জিনিসই প্রয়োজন, একটা হলো মাখরাজ আর একটা হলো সিফাত। এখানে মাখরাজের তরতিবে হরফ দেওয়া আছে এবং সিফাতের কিছু হরফ দেওয়া আছে। এখানে আমরা কি করব, এখানে মাখরাজের তরতিবে যে হরফগুলো দেওয়া আছে এখানে আমরা পরিপূর্ণভাবে প্রতিটি মাখরাজ বাচ্চাদেরকে ভালোভাবে শিখিয়ে দেব। এখানে মাখরাজ শিখাবো এবং প্রতিটি হরফ যাতে পরিপূর্ণ মাখরাজ অনুযায়ী আদায় হয়, এর জন্য আমরা বিশেষভাবে মাখরাজের হরফগুলোকে আমরা মশক করাবো। এরপরে সিফাতের যে হরফগুলো দেওয়া আছে সিফাতের হরফগুলো আমরা মুখস্থ করাবো এবং ওই সিফাতটাকে পরিপূর্ণভাবে আদায় করার উদ্দেশ্যে আমরা ওই সিফাতের হরফগুলোর মধ্যেও বিশেষ মশক আমরা করাবো। এরপরে আমাদের তমিজ হরফ যেগুলো আছে, এই তমিজের হরফগুলোর মধ্যে একই আওয়াজ বিশিষ্ট হরফ, এই হরফগুলোর আওয়াজ আমাদের এই একাধিক হরফ যখন পাশাপাশি আসবে, এই একই ধরনের আওয়াজ বিশিষ্ট হরফগুলি যখন আসবে, একটা হরফ থেকে আরেকটা হরফের আওয়াজ বা উচ্চারণ পৃথক করার উদ্দেশ্যে আমরা এই তমিজ হরফগুলোর মাখরাজ এবং সিফাত অনুসারে আমাদের এই 2 বা ততোধিক হরফ, তমিজ হরফ, এইগুলোর পার্থক্যটা আমরা ভালোভাবে বুঝিয়ে দেব।
মাখরাজের দ্বারা কোনো জায়গায় পার্থক্য হবে, কোনো জায়গায় সিফাতের দ্বারা পার্থক্য হবে। পার্থক্যটা ভালোভাবে বুঝিয়ে দেব। এরপরে আমরা বিশেষ মশকের মাধ্যমে আমাদের তমিজ হরফগুলোর আওয়াজের পার্থক্য আমরা বাচ্চাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। বুঝে আসছে কথা? এখন বারবারই আমি বলেছি বিশেষ মশক। বিশেষ মশকটা কি? আমাদের মাখরাজ আদায় করার জন্য এবং সিফাতগুলো আদায় করার জন্য বিশেষ মশক হলো আমরা প্রতিটা ক্ষেত্রে একটি হরফ 4 প্রকারের মশক করব। কয় প্রকারের মশক করব? 4 প্রকারের মশক করব। অর্থাৎ যখন আমি একটা হরফের মাখরাজ শিখিয়ে দিলাম, এই মাখরাজ আদায় করার উদ্দেশ্যে আমরা 4 প্রকারের মশক করব এই হরফের। প্রথম হলো হরফের নামের মশক করব। 2 নম্বরে হরকত লাগিয়ে মশক করব। মনে মনে হরকত লাগিয়ে হরকতের উচ্চারণের মশক করব। 3 নম্বরে আমরা সাকিনের মশক করব। 4 নম্বরে আমরা তাসদিদের মশক করব। মুশাদ্দাদ হরফের মশক আমরা করব। আমরা এই 4 প্রকারের মশকের মাধ্যমে এই হরফটার মাখরাজ, এই হরফটাকে মাখরাজ থেকে যেন পরিপূর্ণভাবে বিশুদ্ধ উচ্চারণ করতে পারে, এই জন্য আমরা 4 প্রকারের মশক করব। এখন প্রশ্ন আসতে পারে, এই 4 প্রকারের মশক এখানে কেন করব? আমরা জানি কোরআনে কারিমের মধ্যে একটি হরফ এই 4 প্রকারেই থাকে। এই 4 প্রকারের বাইরে আর কোনো অবস্থা নেই। কোনো জায়গায় শুধু হরকতবিহীন শুধু হরফ থাকে, কোনো জায়গায় হরকত বিশিষ্ট থাকে, কোনো জায়গায় জজম বিশিষ্ট থাকে, কোনো জায়গায় তাসদিদ বিশিষ্ট থাকে। আমি যদি এই 4 প্রকারের মশক মজবুতভাবে করিয়ে নেই, তাহলে এই হরফটা কোরআনে কারিমের যে কোনো জায়গায় থাকুক বাচ্চারা বিশুদ্ধ পড়তে পারবে। বুঝে আসছে? এই কারণে আমরা এই 4 প্রকারের মশক করিয়ে হরফটা যেন পরিপূর্ণ মাখরাজ থেকে আদায় হয় সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। এটা যেমন মাখরাজের ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে সিফতের ক্ষেত্রেও। প্রথম আমরা সিফতের হরফগুলোকে কি করব? আমরা মুখস্থ করাই দেব। যেমন বাতাস চালুর 10 হরফ। আমরা আমাদের শিশুদেরকে আমরা সিফতগুলো বাংলা আন্দাজে শেখাবো। আরবির নাম ব্যবহার করার কোনো দরকার নাই। নাম বলার সাথে সাথেই বাচ্চারা ব্যবহারও বুঝে ফেলবে। বাতাস চালুর হরফ, বাতাস চালুর 10 হরফ, কথাটা বলার সাথে সাথে বুঝবে। এবং আমরা বুঝিয়েও দেব যে এই 10টি হরফের মধ্যে সবসময় বাতাস চালু রাখতে হবে, শ্বাস চালু রাখতে হবে। এখন এই 10টি হরফের মধ্যে যেন সর্ব অবস্থায় বাতাস চালু থাকে, এই উদ্দেশ্যে আমরা ওই 4 প্রকারের মশক করাবো। এবং আমরা লক্ষ্য রাখব প্রতিটা ক্ষেত্রেই যেন, প্রত্যেক মশকের মধ্যেই যেন বাতাসটা জারি থাকে। শক্ত হরফ 8টি ভালোভাবে আমরা মুখস্থ করাই দেব। প্রত্যেকটা হরফ যেন শক্তভাবে আদায় হয়, এই উদ্দেশ্যে ওই 4 প্রকারের মশক আমরা করাবো। ঠিক আছে? মধ্যম আওয়াজের হরফ, তাওয়াসসুতের হরফ 5টি। বেশি শক্তও না, বেশি নরমও না, মাঝামাঝি পর্যায়ে একটু অল্প ধরে ধরে পড়তে হবে। তাহলে এই মধ্যম আওয়াজের হরফগুলোকে আমাদের সামান্য ধরে ধরে মধ্যম পন্থায় আমাদের এই হরফগুলোকে আদায় করাতে হবে, যাতে পরিপূর্ণভাবে এই মধ্যম আওয়াজের হরফগুলো সঠিকভাবে আমাদের আদায় হয়। এই জন্যে আমাদের ওই 4 প্রকারের মশক করাবো। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, আমরা হরফে হেজা পড়তেছি, তাই না? আমাদের আবুল খায়ের ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা তো হরফে হেজা পড়তেছি, আমরা তো এখনো হরকত পড়াই নাই, তো হরকতের মশক কেমনে করব? তাহলে তো প্রশ্ন করতে পারি আমরা তো জজম পড়াই নাই, জজমের মশক কেমনে করব?
তাসদিদ আমরা পড়াই নেই, তাসদিদের মস্ক আমরা কেমনে পড়ব? একই প্রশ্ন, তাই না? হ্যাঁ, এটার জবাব হলো আমরা আসলে হরফে হেজা পড়াইতেছি। বাচ্চাদেরকে আমরা হরকত, জজম, তাজদিদ এগুলো আমরা দেখাবো না, এগুলার নামও তাদের সামনে আমরা আনবো না। শুধু একটা হরফের মধ্যে হরকত থাকলে কি উচ্চারণটা হয়, জজম থাকলে উচ্চারণটা কেমন হবে, তাজদিদ থাকলে উচ্চারণটা কেমন হবে, আমি সেই উচ্চারণটা বাচ্চার সামনে তুলে ধরব। মৌখিকভাবে শুধু উচ্চারণটা তুলে ধরব। অর্থাৎ আমি বলবো, আমি যা বলি, যেভাবে উচ্চারণ, যেভাবে যেটা পড়ি, এভাবেই তোমরা আমার সাথে পড়ো। আমরা হরকত তাদেরকে চেনাবো না, নামও বলবো না, কিন্তু হরকত, তাসদিদ, সাকিন এইগুলোর মস্ক আমরা করাই নেব। তো এই অবস্থায় যদি আমরা মস্কটা করাই নেই, তখন আমাদের দুইটা ফায়দা হবে। একটা হলো হরফের মূল উচ্চারণটা কিন্তু যে কোনো অবস্থায় থাকুক সেটা কিন্তু বাচ্চাদের শেখা হয়ে যাবে। হ্যাঁ, মিসাল দেব, সেটা শেখা হয়ে যাবে। আর দ্বিতীয় আরেকটা ফায়দা হবে, পরবর্তীতে যখন আমরা হরকত পড়াবো, যখন আমরা সাকিন পড়াবো, তাসদিদ পড়াবো, এটার আসল যে বিষয় উচ্চারণ, সেটা কিন্তু আমরা এখানেই শিখে ফেলছি। আর যখন আমরা প্র্যাকটিক্যালভাবে ওই হরকত, জজম, তাজদিদ যখন পড়াবো, তখন সেই পড়াটা তাদের জন্য আরও আসান হয়ে যাবে, তখন আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে? যাক, পরের বিষয় সহজ হোক বা না হোক, সহজ তো হবেই, কিন্তু মূল মাকসাদ হলো আমাদের এই হরফটা যে কোনো হালতেই থাকুক, হরফের উচ্চারণটা যেন বিশুদ্ধ হয়। এই জন্যেই আমরা এই 4 প্রকারের মস্কটা করিয়ে নিব। কথাটা বুঝে আসছে সবার? ঠিক আছে। এখন আমি এই মস্কের নমুনা আপনাদের সামনে তুলে ধরতেছি। প্রথম মাখরাজের হরফগুলো আমরা দেখি। দেখেন, আমাদের মাখরাজ, আমাদের তালিমুল ফুরকানের মাখরাজ এবং মাখরাজের যে কথাগুলো, এগুলো আমাদের নিজস্ব একটা ভঙ্গিমা আছে, সেইভাবেই আমি আপনাদের সামনে বলতেছি। যদিও এখন আমি মাখরাজের ভিন্ন একটা ক্লাস আমাদের হবে। আজকেই হয়তো ইনশাআল্লাহ আমরা জোহরের নামাজের পরে মাখরাজ শিখাবো, মাখরাজের তরতিবে মাখরাজ সম্পর্কে কিছু কথা বলবো। তো নমুনা স্বরূপ যেইভাবে মাখরাজ আমরা শিখাই, সেই নমুনাই আমি 2-1টা মাখরাজ বলি এবং হরফগুলো মস্কের নমুনাটা আপনাদের সামনে তুলে ধরি। দেখেন, আমরা এইভাবে মাখরাজ শিখাবো। হামজা, হা আদায় হয় গলার ওই অংশ থেকে যা সিনার সাথে লাগানো। শেষের আমার সাথে সবাই বলেন, হামজা, হা, হামজা, হা আদায় হয় গলার ওই অংশ থেকে যা সিনার সাথে লাগানো। এইভাবে আমরা মাখরাজটাকে প্রথম মুখস্থ করাই দেব, বারবার বলিয়ে মুখস্থ করাই দেব। এরপরে জায়গাটাকে ভালোভাবে চিহ্নিত করে দেব, চিনিয়ে দেব। এই যে জায়গা হলো এটা, গলার যে অংশটা আমাদের বুকের সাথে লাগা আছে, এই জায়গার থেকেই আমাদের এই 2টা হরফ কি করতে হবে? আদায় করতে হবে। ঠিক আছে? এখন সঠিক আদায় করার উদ্দেশ্যে 4 প্রকারের মস্ক আমি করব। প্রথম হলো হরফের নামের মস্ক, তারপরে হরকত লাগিয়ে মস্ক, জজম লাগিয়ে মস্ক, তাসদিদ লাগিয়ে মস্ক। লক্ষ্য করেন, নামের মস্ক প্রথম করছি। আমার সাথে সবাই বলেন, হামজা, 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 হা, হা, হা। প্রত্যেকে আদায় হবে এই যে এখান থেকে বুকের সাথে লাগা আছে যে অংশটা, একদম এই যে সিনার সাথে লাগা, এই জায়গা থেকে হামজা বলেন, হামজা, হা, হামজা, হা, হা, হা। এখন হরকতের মস্ক করতেছি। ছাত্রদেরকে কিন্তু বলবো না হরকতের মস্ক করতেছি, না আমি বলবো না, আমি যা বলবো ছাত্ররা তাই বলবে। মাকসাদ হলো হরকতের মস্ক। হ্যাঁ, শিষ্যরা বলেন আমার সাথে, হ্যাঁ,
ই উ আ এতটুকু বলতে পারি শিশুরা। এই যে আমরা হামজা শিখলাম, এই হামজার উচ্চারণ কোনো কোনো সময় এইরকম হবে, হামজার উচ্চারণটা কোনো কোনো সময় এইরকম হবে, আ ই উ আ ই উ। এটা শক্ত হরফ, এই জন্য উচ্চারণগুলো টনটনা হবে, শক্ত হবে। আ ই উ আ ই উ হা হি হু হা হি হু হা হি হু। আবার কোন কোন সময় হামজার উচ্চারণ হবে, দেখেন কিরকম। আ বলেন, আ ই ও বা বি বো মা মে মো সা সে সো। হ্যাঁ, হার উচ্চারণ কখনো কখনো হবে, ধরেন আহ এ ও আহ এ ও, বাতাস জারি থাকবে। আহ এ ও। ওস্তাদদেরকে বলছি, হামজার মধ্যে কখনো তাসদিদ হয় না, কাজে তাসদিদের উচ্চারণ আমরা হামজার মধ্যে করব না, বাকি হার মধ্যে হবে। আহ হা আহ হা এ হি ও হু আহ হা এ হি ও হু ও হু মা হা মে হি বো হু সা হা সে হি সো হু। বুঝে আসছে? তাহলে কয় প্রকারের মস্ক করলাম? 4 প্রকারের মস্ক আমরা করলাম। আচ্ছা, পরের মাখরাজটা দেখেন, পরের জোড়ার মধ্যে আমার সাথে সবাই বলেন, 4 প্রকারের হরফের নামের মস্ক, হরকতের মস্ক, জজমের মস্ক, তাসদীদের মস্ক, 4 প্রকারের মস্ক। বলেন, আইন আইন হা 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 হা। কিন্তু পুরা সময় কিন্তু গলায় দাবাই রাখা যাবে না, পুরা সময় দাবাই রাখা যাবে না। শুরুটা হবে শুধু দাবানো, পরেরটা কিন্তু শুধু স্বাভাবিক স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক মদের উচ্চারণ। সেখানে কিন্তু পুরাটাই যদি পুরাটা যদি দাবাই ধরে রাখি তাহলে ভুল হয়ে গেল। আইনের ক্ষেত্রেও শুধু শুরুটা হবে শুধু গলার মাঝখান থেকে, বাকিটা হলো শুধু আওয়াজ, গলার মাঝখান যাবে না, এটা মুখের খালি জায়গা থেকে আওয়াজটা আসবে। আইন আইন হা হা হা। নামের মস্ক গেল। এখন হরকতের মস্ক। আমি হরকত জজম বলতেছি আপনাদের বোঝার জন্য, বাচ্চাদের কাছে কিন্তু হরকত জজম কিচ্ছু বলবো না আমরা। হ্যাঁ, অল্প ধরতে হবে, তাওয়াসসুতের হরফ, মধ্যম আওয়াজের হরফ, সামান্য ধরে ধরে আমাদের উচ্চারণ টানতে হবে। এইটা একটু বেশি ধরতে হবে, কারণ এটা নরম হরফ, রাখাওয়ার হরফ, এই জন্য এটাকে একটু বেশি ধরতে হবে। আইনের চেয়ে এটাকে একটু বেশি ধরতে হবে। হা হি হু হা হি হু। তারপরে আর আর ইর উর আর ইর উর
বা বের বর বেশি চাপ দেওয়া যাবে না, অল্প। হ্যাঁ, মা মের মোর না নির নোর আহ, এটা একটু বেশি চাপ হবে, বেশি ধরা হবে। আহ ইহ ওহ বাহ বিহ বুহ মাহ মিহ মুহ ইয়াহ ইহ ইউহ। আচ্ছা, এখন তাসদীদের মশক। আর রা আর রা ইর রি উর বা বির রি বুর সারা সিররি সুরু আহা আহা আইনের চেয়ে বেশি ধরতে হবে। আহা ইহরি আরেকটু বেশি ধরেন, এটা রাখাওয়ার হরফ, আর ওইটা হলো তাওয়াসসুতের হরফ। তাওয়াসসুত হলো অল্প ধরতে হয়, রাখাওয়ার হরফকে একটু বেশি ধরতে হয়, শ্বাস একটু বেশি জারি থাকবে। হ্যাঁ, আওয়াজ একটু বেশি ধরা হবে। আহা ইহরি উহু মাহা মিহরি মুহু সাহা সিহরি সুহু। ঠিক আছে? তাহলে কয় ধরনের মশক আমরা করলাম? 4 ধরনের মশক। এমনি ভাবে আমাদের সামনের হরফগুলো আমরা প্রথম মাখরাজ বলে দেব। ও, এটার মাখরাজ তো বলি নেই মনে হয় না? হ্যাঁ, আইন আইন হা আদায় হয় গলার মধ্যখান থেকে। আইন হা আদায় হয় গলার মধ্যখান থেকে। এই যে দেখেন গলার মধ্যখান, এইটা জায়গাটা ভালোভাবে চিনিয়ে দিতে হবে বাচ্চাদের। এই যে আমাদের পুরুষদের এই যে উঁচা একটা হাড্ডি আছে না, দেখেন মাঝখানে, গলার মাঝখানে একটা হাড্ডি আছে। এই দুইটা হরফ আদায় করার সময় হাড্ডিটা একটু নিচের দিক দিয়ে উপরের দিকে গিয়ে উঠবে, তাহলেই হরফ দুইটা আদায় হয়ে যাবে। গলার মাঝখান থেকে আমরা আদায় করব। এখন পরিপূর্ণ আদায় করার উদ্দেশ্যে আমরা 4 প্রকারের মশক করব, যে মশকটা আমরা আগে করলাম। এমনিভাবে প্রত্যেকটা হরফের মাখরাজ আগে আমরা বাচ্চাদের মুখস্থ করাই দেব, তারপরে মাখরাজ আদায় করার, পরিপূর্ণ আদায় করার উদ্দেশ্যে 4 প্রকারের মশক আমরা করব। বুঝে আসছে কথা? পারবো না ইনশাআল্লাহ? ঠিক এমনিভাবে আমাদের সিফাতের হরফগুলোর মধ্যে তাই করব। সিফাতের হরফগুলো প্রথম আমরা খুব মজবুতভাবে মুখস্থ করাই দেব। তার নমুনা আমার সাথে বলেন। বাতাস চালুর 10 হরফ, বাতাস চালুর 10 হরফ। ফা হা সা হা শিন খা صاد سين كاف تا। এই 10টা হরফ আমরা খুব কড়াভাবে মুখস্থ করাই দেব। ফা হা সা হা শিন খা সাদ সিন কাফ তা। এই 10টা হরফকে প্রথম খুব মজবুতভাবে মুখস্থ করাই দেব। এরপরে প্রত্যেকটা হরফের মধ্যে যেন সর্ব অবস্থায় বাতাস চালু থাকে, এই কারণে আমরা ওই 4 প্রকারের মশক করব। কয় প্রকারের মশক করব? মাখরাজ থেকে তো উচ্চারণ হবেই, ওই সাথে সাথে উচ্চারণের মধ্যে বাতাস জারি রাখতে হবে। বাতাস চালু থাকে কিনা
সেটা বোঝার জন্য প্রয়োজনে মুখের সামনে হাত রেখে আমরা হরফগুলোকে উচ্চারণ করাবো। হাতের মধ্যে পরিষ্কার বাতাস কিন্তু আসবে, বাতাস বের হতে হবে। যেমন দেখেন, ফা, মুখের মধ্যে হাত দেন, দেখেন আমাদের বাতাস বের হতে হবে। বাতাস যদি বের না হয় তাহলে কিন্তু সিফাত আদায় হইল না। ফা, প্রথম নামের মস্ক, ফা 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 ফা, ফি, ফু, ফা, ফি, ফু, আফ, ইফ। নরম হরফ বেশি ধরতে হবে, একটু বেশি ধরে রাখতে হবে। আফ, ইফ, উফ, আফা, ইফি, উফু। আমরা ডান দিকে বিভিন্ন হরফ লাগিয়ে জজম এবং তাজদিদের ক্ষেত্রে আমরা বেশি বেশি হরফ, ভিন্ন ভিন্ন হরফ লাগিয়ে বেশি বেশি মস্ক করাবো। অবশ্যই। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আলিফ হরফ নয়, ফা আছে না? আলিফ যখন আমরা বলি তখন আলিফ বলতে বাতাস চালু করি কেন? আলিফের শেষে ফা থাকার কারণে। ফার মধ্যে যেমন ফা যেমন বাতাস চালুর হরফ, হামসের হরফ, আলিফের শেষে ফা আছে বলেই কিন্তু আলিফের মধ্যে আমরা বাতাস চালু করি। আলিফের মূলের মধ্যে কিন্তু বাতাস নাই। হামজা কিন্তু হামসের হরফ না, আলিফের মধ্যে বাতাস না। আসলে আলিফের নামটাকে শুদ্ধ করার জন্য যেহেতু ফা বলতে হয়, ফার উচ্চারণ এখানে আছে, এই কারণে বাতাসটা চালু হয়। ঠিক আছে? তাহলে এরকম ভাবে প্রত্যেকটা হরফ আমরা ওই 4 প্রকারের মস্ক করব। উদ্দেশ্য হলো প্রত্যেকটা হরফের মধ্যে যেন বাতাস চালু থাকে, মাখরাজ থেকে পরিপূর্ণ আদায় করে বাতাস চালু রাখবো। এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই বাতাস চালুর হরফগুলোর মধ্যে 4 প্রকারের মস্ক করব। বুঝে আসছে? মজবুতভাবে মস্কটা করাই নেব। এরপরে দেখেন এখানে শক্ত হরফের কথা বলা হয়েছে, শিদ্দতের হরফ। শক্ত হরফ 8টি, শক্ত হরফ 8টি। কাফ, তা, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আমাদের এই 8টা হরফ শক্ত। এই 8টা হরফ, শক্ত হরফগুলো ভালো করে মুখস্থ করাই ফেলতে হবে। এই 8টা হরফ আমাদের শক্ত করে উচ্চারণ করতে হবে, যাতে এই হরফগুলো উচ্চারণ শক্ত হয়। এই উদ্দেশ্যেই আমরা এখন ওই 4 প্রকারের মস্ক করব। বুঝে আসছে? যেমন নমুনা স্বরূপ দিয়ে একটা হরফ দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এবং কাফ, এই দুইটার মধ্যে হামসও আছে, আবার সিদ্দাতও আছে। এটা বাতাসও চালু থাকবে, আবার শক্তও করতে হবে। এই কারণেই এই 2টা হরফের মধ্যে বাতাস চালু বেশি হতে চায় না, সাধারণত বাতাস চালু হয় না। এটা প্রকাশ পায় সাকিন অবস্থায়, অন্য অবস্থায় তেমন একটা প্রকাশ পায় না, কিন্তু তারপরেও সামান্য বাতাস চালু হয় এবং চালু রাখতেও হয়। এই 2টা হরফ শক্ত। আর শক্ত হরফের বৈশিষ্ট্য হলো যে মাখরাজের মধ্যে চেপে ধরতে হয়, আর চেপে ধরলে তখন বাতাস আর বের হইতে চায় না। এই কারণেই তা এবং কাফ এখানে বাতাসটা চালু হতে চায় না। এটা বেশি প্রকাশ পায় হলো সাকিন অবস্থায়। আচ্ছা, নমুনা স্বরূপ দিয়ে একটা হরফ আমি দেখাইতেছি শক্ত হরফের মধ্যে। দেখেন কাফ। আগে হলো শক্ত করব কেমনে? আমরা মাখরাজের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো, আমরা ওই আওয়াজ বের হইতে দেব না, আওয়াজ বন্ধ থাকবে। শক্ত হবে কিসের দ্বারা? হরফের আওয়াজ বন্ধ হয়ে যাবে। আওয়াজ বন্ধ হবে, তখন আওয়াজ বের হইতে পারবে না, তখন হরফটার উচ্চারণটা শক্ত হয়ে যাবে। এই জন্য মাখরাজে চাপ দিয়ে ধরে হরফের উচ্চারণ করব। কাফ, জিহ্বার গোড়া তালুর সাথে আগে শক্ত করে লাগান, এরপরে আপনি উচ্চারণটা করেন, তখন শক্ত হবে। কাফ,
একদম বন্ধ হয়ে গেছে মুখটা, বাতাস বের হওয়ার কোনো উপায়ই নাই, শক্ত করে ধরার কারণে এই হালতটা হয়েছে। পাফ 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 পা পা পি পু পা পি পু। বাতাস বন্ধের হরফ কিন্তু, এটা কিন্তু বাতাস বন্ধ থাকে ওইদিকেও লক্ষ্য করতে হবে। হ্যাঁ, পা পি পু আক আক ইক উক আক পা ইক পি উক পু আক পা ইক পি উক পু। বিভিন্ন হরফ লাগিয়ে আমরা বেশি বেশি মস্ক করাবো, তাই না? দ দ বলেন। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের সাথে শক্ত করে লাগান, শক্ত করে লাগিয়ে উচ্চারণটা করতে হবে। যেহেতু এটা মোটা হরফ, আবার জিহ্বার গোড়াটাও উপরের দিকে রাখতে হবে, তখন মোটা হবে। ল ল ল ল ল ল দুই দু ল দুই দু আট ল আট ল ইট ল উট ল আট ল ইট তুই উট দু বাট ল বিট তুই বোট দু। জিহ্বার গোড়া তো একটা নরম একটা গোশতের টুকরা, জিহ্বার গোড়াটাকে উপরের দিকে উঠাইতে গেলে জিহ্বার গোড়াটাকে, পোড়া জিহ্বাটাকে একটু টান দেবেন, তখন জিহ্বার গোড়াটা এমনি ফুলে উঠবে। তখন এই জিহ্বার গোড়াটা উপরের দিকে ফুলে গেলে, উপরের দিকে উঠলে তখনই মোটা আওয়াজটা আসবে। মূল উচ্চারণ হবে আমাদের মাখরাজ থেকে, তবে জিহ্বার গোড়া উপরের দিকে ওঠানোর কারণে আওয়াজটা মোটা হয়ে প্রকাশ পাবে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা হরফ কি করব, আমরা মোটা করার উদ্দেশ্যে 4 প্রকারের কি করব, আমরা মস্ক করাবো। তারপরে দেখেন বাতাস চালুর এখানে 5 হরফ, তাওয়াসসুতের হরফ হলো তাওয়াসসুতের হরফ হলো 5টি। হ্যাঁ, শিশুদের এইভাবে মুখস্থ করাবো। বলেন, মধ্যম আওয়াজের হরফ 5টি, মধ্যম আওয়াজের হরফ 5টি। লাম, নুন, আইন, মিম, রা। ভালোভাবে মুখস্থ করাই দিতে হবে। এরপরে আমরা ওই 4 প্রকারের মস্কের মাধ্যমে মধ্যম আওয়াজটাকে আদায় করাই নেব। মধ্যম আওয়াজটা কি, বেশি নরমও নয়, বেশি শক্তও নয়। তার মানে শক্ত হরফকে মোটেই ধরা যায় না, আর নরম হরফগুলোকে একটু বেশি ধরে পড়তে হয়, আর মধ্যম আওয়াজের হরফকে অল্প ধরে পড়তে হয়। যেমন লাম, বলার সময় একটু ধরা হবে, লাম লাম লা লা লি লু লা লি লু। একটু ধরা হইতেছে। হ্যাঁ, মোল্লা মানে মারি, দাঁতের মারি। হ্যাঁ, মারি। হ্যাঁ হ্যাঁ, মারি। হ্যাঁ হ্যাঁ, দাঁতের গোড়া। দাঁতের গোড়া তো দাঁত, কিন্তু ওই দাঁতটা যেই মাসুল যেই গোষ্ঠের মধ্যে লাগা ওখানে। জি, দেখেন আল আল ইল উল, একটু ধরতে হবে, সামান্য ধরতে হবে। আল ইল উল, হ্যাঁ, আল ইল উল। মধ্যম আওয়াজের হরফগুলোকে আমাদের একটু ধরে ধরে পড়তে হবে।
যেমন আল, আল, ইল, উল, তাই না? আল্লাহ, আল্লাহ, ইল্লি, উল্লু, মাল্লা, মাল্লা, মিল্লি, চাপ দিচ্ছেন একটু, সামান্য চাপ দিতে হবে। মিল্লি, মুল্লু। তো আমাদের এই মধ্যম আওয়াজের সবগুলো হরফের উচ্চারণ করার সময় একটু ধরে ধরে আমাদের উচ্চারণ করতে হবে। আমরা এই 4 প্রকারের মশকের মাধ্যমে যাতে প্রত্যেক ক্ষেত্রেই এই মধ্যম আওয়াজের হরফগুলোকে একটু ধরে ধরে পড়তে পারি, সেই অভ্যাসটা আমরা করাই দেব। এইভাবে আমরা মোটা হরফগুলোকে মশকে করাই দেব, মোটা হরফগুলোকে মশকে করাই দেব, এটা আলোচনা না করলাম। ওই একই পর্যায়ে এখানে আমাদের একই আওয়াজ বিশিষ্ট, প্রায় একই আওয়াজ বিশিষ্ট হরফগুলোর আওয়াজের পার্থক্য মাখরাজ এবং সিফাত অনুসারে আমাদেরকে বুঝাই দিতে হবে। তারপরে আমাদের ওই 4 প্রকারের মশকের মাধ্যমে 2টা হরফ বা একাধিক হরফ, সেগুলা একটা থেকে আরেকটার উচ্চারণের পার্থক্য আমাদেরকে বুঝাই দিতে হবে। ঠিক আছে? যেমন মনে করেন এখানে 2টা হরফ প্রথম দেওয়া আছে। প্রথম হরফটা হলো তা, আরেকটা ব, তা, ব। এখন এই 2টা হরফের মধ্যে কি পার্থক্য? পার্থক্যটা আমাদের 2 দিক থেকে দেখাতে হবে। প্রথম হলো মাখরাজের দিকে পার্থক্য দেখাবো, দ্বিতীয় সিফাতের দিক থেকে। হ্যাঁ, তা এবং প একই মাখরাজের হরফ, মাখরাজের দিক থেকে কোনো পার্থক্য এখানে নেই। এখানে তা এটাও শক্ত হরফ, প এটাও শক্ত হরফ। এখন এখানে সবচেয়ে বড় পার্থক্য হইল তা পাতলা হরফ, প মোটা হরফ। ঠিক আছে? তাটা হলো পাতলা হরফ, এটার উচ্চারণ পাতলা করতে হবে, পর উচ্চারণটা মোটা করতে হবে। আরেকটা পার্থক্য আছে, তাটা হলো বাতাস চালুর হরফ, সামান্য বাতাস চালু থাকবে কিন্তু পর মধ্যে বাতাস বন্ধ থাকবে। তো মূলত এই 2টা পার্থক্য। তো বাচ্চাদেরকে আমরা সব পার্থক্যগুলো আমাদের সামনে আনার দরকার নাই। যেমন সিফাতের দিকে লক্ষ্য করে আরও পার্থক্য আছে। ওয়া, এটার মধ্যে ইতবাক আছে, পুরা জিহ্বাটা উপরের দিকে তালুর সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। তা এটা হলো ইনফিতার হরফ, আমাদের জিহ্বাটাকে নিচের দিকে রেখে চাপায় রেখে মুখটাকে খোলা অবস্থায় পড়তে হবে। এইগুলো সব আমাদের বাচ্চাদের বলার দরকার নাই। আমাদের প্রধান মানে যেই সিফাতের দ্বারা মূল পার্থক্যটা আসে, আসল পার্থক্যটা আসে, ওই পার্থক্যটা আমাদের দেখাই দিলেই মোটামুটি বাচ্চারা সহজে ধরতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে মূল পার্থক্যটা হলো মোটা এবং পাতলা। ঠিক আছে? তাহলে 2টা হরফ পাশাপাশি উচ্চারণ করব একই মাখরাজ থেকে। মূল পার্থক্য হলো মোটা এবং পাতলা। তাটাকে পাতলা করে উচ্চারণ করব, পটাকে মোটা করে উচ্চারণ করব। ঠিক আছে? তাহলেই তমিজ হয়ে যাবে, 2টা হরফের পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ, তা, তা, ব, তা, ব, তা, তি, তু, ব, ব, দুই, দু, ব, দুই, দু, আত, সামান্য বাতাস বের হবে, আত, ইত, উত, আতল, আতল, ইতল, উতল, আত্তা, সামান্য বাতাস, আত্তা, ইত্তি, উত্তু, আতল, ইত্তি, উত্তু। বুঝে আসছে? তাহলে আমরা মাখরাজ এবং সিফাতের মধ্যে যেই মূল পার্থক্যগুলো আছে, আমরা সংক্ষেপে ওই মূল পার্থক্যগুলোকে সামনে তুলে ধরে একটা হরফ থেকে আরেকটা হরফের পার্থক্যটা
বাচ্চাদের ভালোভাবে বোঝাই দেব। তারপরে 4 প্রকারের মস্কের মাধ্যমে 2টা হরফের ভিন্ন ভিন্ন উচ্চারণ, সঠিক উচ্চারণ বাচ্চার কাছ থেকে আদায় করাবো। বুঝে আসছে? আমাদের এই যে তমিজ হরফগুলোর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই কথা প্রযোজ্য। মাখরাজ সিফতের পার্থক্য দিয়ে আমরা 2টা হরফকে পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দেব। 4টা মস্কের মাধ্যমে আমরা হরফগুলোর পার্থক্য আদায় করাবো। ঠিক আছে? হ্যাঁ ভাইয়েরা, আমাদের মাখরাজ এবং সিফতের এই হরফগুলোকে এই আন্দাজে আমরা মস্কের মাধ্যমে হরফে হেজাকে আমরা একদম পরিপূর্ণ মাত্রায় বিশুদ্ধ করানোর জন্য সর্বশেষ চেষ্টাটুকুনও আমরা করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? একটা কথা বলে শেষ করি, তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত লক্ষ্য করলেন আমরা হরফে হেজাকে বিশুদ্ধ করার জন্য কতটুকু চেষ্টা করলাম। অনেক দিক অনেকভাবে কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা যতভাবে করেছি আমার মনে হয় এর চাইতে আরও ফিকির এবং আরও চেষ্টা এবং আরও তদবির করা দরকার, যাতে কোনো অবস্থায় কোনো হরফের উচ্চারণ অশুদ্ধ না থাকে। প্রত্যেকটা হরফ আমাদের সামনে জবরের সবকে যাওয়ার আগেই প্রত্যেকটা হরফের বিশুদ্ধ উচ্চারণ যেন আমরা আদায় করে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সামনের সবকগুলো সহজ হয়ে যাবে। সহজেই আমাদের সামনে আমরা বিশুদ্ধ তেলাওয়াত বাচ্চাদের শেখাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।